এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে এখন হিসাব পাল্টে যাচ্ছে। তুরস্কে একটা কথা আছে যে ঘরের হিসাব বাজারে মিলে না। আপনি ঘরে বসে অনেক হিসাব করতে পারেন, কিন্তু বাজারে গেলে দেখবেন যে বাজারের জিনিসপত্রের দামের সাথে আপনার ঘরে বসে করা হিসাব মিলছে না। এখন ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের পরিচালিত এই হামলা এবং সেই হামলার পরে ইরানের পাল্টা আক্রমণ দেখা যাচ্ছে যে আসলে আমেরিকার ঘরের হিসাব বাজারে মিলছে না। আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার সেন্টকম, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী, আরব বিশ্ব, আরব দেশগুলো এখন যেভাবে এই যুদ্ধ নিয়ে নতুন নতুন বয়ান তৈরি করছে এবং তাদের কর্মকাণ্ডগুলো যদি আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে দেখেন তাহলে বোঝা যাবে যে আসলে তাদের হিসাব মিলছে না। যেমন ধরুন, এই যুদ্ধ শুরু করেছে তারা শনিবার সকালে। তাদের টার্গেট ছিল বা তাদের ইচ্ছা ছিল, তাদের পরিকল্পনা ছিল যে শনিবার সকালবেলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমে যুদ্ধ শুরু করে রবিবার পর্যন্ত তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেই পরিস্থিতিতে সোমবার যখন বাজার ওপেন হবে, যখন পুঁজিবাজার ওপেন হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে একটা পজিটিভ ভাইব নিয়ে তারা বাজার উন্মুক্ত করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই টার্গেটে ঠিকই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছে, কিন্তু পজিটিভ ভাইব তারা বাজারে দিতে পারে নাই। কেন দিতে পারে নাই সেটা নিয়ে আলোচনা করব। যুদ্ধ এখন কোন লেভেলে আছে, ইরান কি ধরনের আক্রমণ করছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল, আমেরিকা, আরব বিশ্ব কি ধরনের পরিকল্পনা করছে, যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিটা কোথায় যেতে পারে, এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব কোন জায়গা পর্যন্ত গিয়ে পড়তে পারে সেটাও আজকে এই রাতের লাইভে আপনাদেরকে জানাবো। যে যেখান থেকে লাইভ দেখছেন, যারা সাহুর করছেন তাদেরকে মোবারকবাদ এবং তাদের রোজাগুলো আল্লাহ কবুল করুক। এখন থেকেই আমরা তাদের জন্য দোয়া করি। ইরানে যে আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা করেছে, সেই আক্রমণে ইসরায়েল এবং আমেরিকা ইরানের এমন কোনো জায়গা নাই যেখানে তারা তাদের এই আক্রমণে টার্গেট করে নাই, এবং তারা বলছে যে আমরা ইরানে সফল হয়েছি। শুরুতে এটাই কিন্তু বলেছিল প্রথম দিন, যে আমরা আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত সফলতা পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন। আজকে এসে সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে আমার মনে হচ্ছে এই যুদ্ধ হয়তোবা 1 মাস বা 1 মাসেরও বেশি সময় ধরে চালিয়ে যাওয়া লাগতে পারে। তার পররাষ্ট্রমন্ত্রী সে বলছে যে আমাদের এখানে যেই টার্গেটগুলো আমরা পূরণ করতে চাচ্ছি সেই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। কথাগুলো কেন বলা হচ্ছে আসুন সেটা দেখি। ইরানের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 6 জন সৈন্য নিহত হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। আজকে সন্ধ্যায় কিছুক্ষণ আগে সেন্টকম থেকে, মার্কিন সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যে পরিচালনা কমিটি বা পরিচালনার যে অংশটি, তারা বলছে যে 2 জন সৈন্যের দেহ তারা খুঁজে পেয়েছে। আগে 4 জনের কথা বলেছিল, এরপরে বলছে আরো 2 জন সৈন্যের দেহ বা মৃতদেহ তারা ধ্বংসস্তূপের নিচে খুঁজে পেয়েছে। এখন হয়েছে 6 জন। তাহলে এই ধ্বংসস্তূপের নিচে সৈন্যদের বডি খুঁজে পাওয়া, আরো কত ধ্বংসস্তূপের নিচে কয়জন আছে এটা তো এখনো পর্যন্ত তারা বলছে না। সুতরাং এই যে মৃত্যুর সংখ্যা এটা বাড়তেই থাকবে। ওদিকে আজকে সকালবেলা কুয়েতে যে 3টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই 3টা যুদ্ধ বিমান কে কিভাবে কেন বিধ্বস্ত করলো এটার প্রশ্নের উত্তর আমেরিকার খুঁজে বের করতে হবে এবং আমেরিকার জনগণের কাছে এটার সদুত্তর সৎজবাব দিতে হবে। এরপরে সবচেয়ে বড় হচ্ছে, সারা বিশ্বে এখন যে একটা বিশাল পরিমাণে অর্থনৈতিক সংকটে ফেলছে সেটার ফলাফল কি হবে। যাই হোক, সেদিকে সবগুলোতে আসবো। তবে শুরুতে হচ্ছে এই যুদ্ধের সর্বশেষ অবস্থা। যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে ইরানের ইস্পাহানে গত 2 দিনে মার্কিন ইসরায়েল আক্রমণে কমপক্ষে 47 জন মানুষ নিহত হয়েছে, এটা বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে।
ইরাকে থাকা ইরানের যে প্রক্সি সংগঠনগুলো আছে তারা বলছে যে কুয়েতে মার্কিন ঘাঁটিতে তারা আক্রমণ করেছে এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে তারা 27টি আক্রমণ করেছে। ওদিকে এই মুহূর্তে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হতে পারে, মার্কিন দূতাবাস হুমকির মুখে আছে, এই আশঙ্কায় দূতাবাসে থাকা সব কর্মকর্তা কর্মচারীকে দূতাবাসের অবস্থান থেকে বা দূতাবাসের মধ্য থেকে, দূতাবাসের আশেপাশে তাদের যে বাসস্থানগুলো আছে সেগুলো থেকে অন্যত্র দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এবং দূতাবাসে এই যে হুমকিটা আসছে, এই হুমকিটা যতক্ষণ পর্যন্ত নস্যাৎ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে দূতাবাসের কাছাকাছি যেতে বারণ করেছে জর্ডানের পাবলিক সার্ভিস কর্তৃপক্ষ। অর্থাৎ জর্ডানের মার্কিন দূতাবাসে হামলা হতে পারে। আপনারা জানেন এর আগে কুয়েতের মার্কিন দূতাবাসে সকালবেলা হামলা হয়েছিল এবং সেই হামলার পর দূতাবাসে আগুন ধরে যায়। কুয়েতে ইরান আজকে রাতেও আক্রমণ করেছে এবং কুয়েত বলছে যে তাদের আরো একজন সৈন্য, এর আগে কুয়েত একজন সৈন্যের নিহত হওয়ার কথা ঘোষণা করেছিল, এরপরে রাতে আরো একজন সৈন্য নিহত হওয়ার কথা ঘোষণা করেছে। তার মানে হচ্ছে কুয়েতেরও সেনাবাহিনীর সদস্যরা নিহত হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ করে দিয়েছে, সব ধরনের জাহাজ যেন এই হরমুজ প্রণালী ব্যবহার না করে, কোনো ধরনের জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। ইরানের বিপ্লবী গার্ড বলছে যদি কোনো জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করতে চায় তাদেরকে টার্গেট করা হবে। এবং এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে কমপক্ষে 4টি পণ্যবাহী জাহাজে আক্রমণ করা হয়েছে, এর মধ্যে 2টো জাহাজ অলরেডি ডুবেই গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে বিস্তারিত একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে আমরা এই অঞ্চলের কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে চাইনি, আমরা এই অঞ্চলের সবগুলো দেশকে বলেছি যে তোমরা আমেরিকাকে ঠেকাও, তোমাদের কোনো ভূখণ্ড আমেরিকাকে ব্যবহার করতে দিও না আমাদের বিরুদ্ধে। আমাদের লড়াই আমেরিকার সাথে, আমাদের লড়াই ইসরায়েলের সাথে, সেটা আমরা সবসময় বলে আসছি, তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, কিন্তু তোমরা তোমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের দেশে আক্রমণ করার সুযোগ দিয়েছো এবং একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে তারপরে সেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে যেই লেভেলেরই হোক না কেন, তাকে হত্যা করার কোনো অধিকার অন্য দেশকে কেউ দেয় নাই। সেক্ষেত্রে তোমরা যেহেতু এটার সাথে নিজেদেরকে জড়িয়েছো, তোমরা নিজেরাই এটার জন্য দায়ী। এবং এখন যদি তোমরা বলো যে ওই সমস্ত ঘাঁটিতে কোনো সৈন্য নাই, এখন আর ওই সমস্ত ঘাঁটিতে কোনো সৈন্য থাকে না, তার মানে ওই সৈন্যদেরকে আমরা খুঁজে খুঁজে টার্গেট করে তাদেরকে হত্যা করব। এটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এই অঞ্চলের সবগুলো দেশকে, এটার মধ্যে অবশ্যই তুরস্ক আছে, সবগুলো দেশকে আমরা সতর্ক করে দিচ্ছি যে তোমরা তোমাদের ঘাঁটিগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দিও না। যদি কোনো দেশ, নতুন কোনো দেশও তার ঘাঁটি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার নতুন করে আক্রমণ চালাবো। সৌদি আরব আজকে সকালবেলা বলেছিল যে তার আরামকোর যে একটা তেল ক্ষেত্র, সেখানে ইরানের ড্রোন, 4টা ড্রোন আক্রমণ করতে চেয়েছিল কিন্তু আক্রমণ হয় নাই, আক্রমণ করতে পারে নাই। আক্রমণ করার আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে এবং সেই ভূপাতিত করার সময় ড্রোনের ধ্বংসাবশেষ ওই তেল ক্ষেত্রে পতিত হওয়ার কারণে সেখানে আগুন ধরেছে। কিন্তু স্যাটেলাইট চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই তেল ক্ষেত্রে এত বিশাল এরিয়া ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে শুধুমাত্র এই ড্রোনের ধ্বংসাবশেষের কারণে নয়, বরং ড্রোন সরাসরি আক্রমণ করেছে, এটা সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউরোপে হু হু করে বাড়ছে তেল এবং গ্যাসের দাম। ব্রিটেনে আজকে গ্যাসের দাম বেড়েছে 45%। ইউরোপ জুড়ে আজকে তেলের এবং গ্যাসের দাম বেড়েছে প্রায় 20 থেকে 40% পর্যন্ত, আরো হয়তোবা বাড়বে। কুয়েতের এক নৌসেনার মৃত্যুর কথা স্বীকার করেছে কুয়েতের সেনাবাহিনী। ইরানের একটা রণতরী ছিল, রণতরী বলতে ড্রোনবাহী রণতরী, যেটা আসলে একটা পণ্যবাহী জাহাজকে তারা রণতরীতে পরিণত করেছিল, সেই জাহাজটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে যে এই আক্রমণের শুরুর দিনই ইরানের ওই জাহাজটিকে তারা আক্রমণ করে এবং জাহাজটিকে অকেজো করে দেয়। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এটাও বলছে যে ওমান সাগরে থাকা ইরানের 9টা যুদ্ধ জাহাজকে তারা ধ্বংস করেছে। কিন্তু
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী, বিখ্যাত সেই আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরীর দিকে যখন ইরানের 4টা ড্রোন জাস্ট হচ্ছে উড়ে যাচ্ছিল, তখন সেই ড্রোনগুলোকে একত্রে তারা হচ্ছে একদিকে ড্রোনগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে, আরেকদিকে হচ্ছে তাদের রণতরীকে তারা দূরে সরিয়ে নিয়েছে যেন ইরানের টার্গেটের মধ্যে না থাকে, এরকম একটা নিরাপদ দূরত্বে তারা সরিয়ে নিয়েছে। যাই হোক, গেল এই খবর। এরপরে হচ্ছে এই যে 3টি F-15 যুদ্ধ বিমান, মার্কিন F-15 যুদ্ধ বিমান কুয়েতে বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্তটা কিভাবে হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত আসলে ধোঁয়াশা আছে যে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিধ্বস্ত করেছে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বিমান ওড়ানোর সময় কুয়েত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারপরে হচ্ছে এদের উপরে আক্রমণ করেছে। এটা নিয়ে একটু পরে আসছি বিস্তারিত আলোচনায়। এখন এই মুহূর্তে তেহরানে ইসরায়েল আক্রমণ করছে। এই মুহূর্তে তেহরানে ইসরায়েল ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশের পক্ষ থেকেই তারা বলছে যে তেহরানে বা ইরানের দিকে আমরা এখনো পর্যন্ত আমাদের মরণ কামড় দেই নাই। এই যে আমরা মরণ কামড় দেই নাই, এটা আসবে, এটা কখন বলা হয় জানেন? শুরুতে আপনি যখন সফলতা পাচ্ছেন তখন বলছেন কি যে এটাই হচ্ছে আমার মোক্ষম সময়। যখন আপনি একটা সময় পরে সফলতা দেখছেন না, তখন আপনি বলছেন কি যে না, এটা তো আমার হচ্ছে মরণ কামড় না, আমার মরণ কামড় আসছে। এখন এই যে মরণ কামড় আসছে, সেই মরণ কামড়ে কি করবে? আমেরিকার কথা হচ্ছে ইরান এখন বিশৃঙ্খল অবস্থায় আছে, ইরানের নেতৃবৃন্দ এখন কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না এবং তারা দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পারছে সেদিকে আক্রমণ করছে। এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কথা। এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মোটামুটি এরকম ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে যে ইরানের ক্ষমতায় এখন যারা আছে তারা আসলে বিশ্বের রাজনীতি বোঝে না, তারা টেকনোলজি বোঝে না, তারা হচ্ছে যুদ্ধের নীতি বোঝে না, যুদ্ধের কৌশল বোঝে না, তারা হচ্ছে ধর্মীয় কিছু নেতা, তারা ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করে, ধর্মের উপরে ভিত্তি করে তারা হচ্ছে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে তারপরে ওইগুলা ঘেটে ঘুটে তারা হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করে। সুতরাং এইটা আমাদের কাছে টিকবে না, এটা হচ্ছে তার কথা। মানে আমেরিকা এমন একটা পরিস্থিতি দেখাতে চাচ্ছে তার জনগণকে যে দেখো আমরা আসলে সফল। ইরান যেগুলো করতেছে এগুলো আসলে তাদের কোনো পরিকল্পনা নাই, তাদের পরিকল্পনা ছাড়াই এগুলো করতেছে, যে কারণে এই ইরান এখন যা করতেছে এগুলোর কারণে তোমাদের ভীত হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমরা যদি ঘটনাটাকে উল্টো করে দেখি, আসুন এবার ঘটনাগুলোকে উল্টো করে দেখি, কি হয়েছে, কি পরিকল্পনা করেছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অভিযান শুরু করার সময় বা তাদের এই আক্রমণ শুরু করার সময় তাদের মূল ধারণাটা ছিল কি? ধারণাটা ছিল যে ইরান খুব দ্রুত ভেঙে পড়বে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই সহ 48 জন শীর্ষ জেনারেলকে নিষ্ক্রিয় করার পর ইরানের সরকার দুর্বল হয়ে পড়বে, আত্মসমর্পণমূলক একটা অবস্থায় কূটনৈতিক আলোচনায় তারা ফিরে যাবে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। ইরানের যে রেজিম বা ইরানের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম সেটার মাথাটাকে তখন যারা শিরচ্ছেদ করবে, এই শিরচ্ছেদ করার মাধ্যমে এমন একটা নতুন পর্যায়ে যাবে যেখানে আমেরিকা ইসরায়েল তাদের মতো করে হচ্ছে তাদের উপরে নীতি চালিয়ে দেবে এবং সেটা তারা মানতে বাধ্য হবে। এটাই ছিল তাদের প্রথম হিসাব। সংক্ষেপে যদি এভাবে বলি যে মাদুরোকে তারা যেভাবে সরিয়ে দিয়েছিল যে মাদুরো সরে যাবে, এর কিছুদিন পরেই হচ্ছে এর মোটামুটি হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা আমাদের কথা মতো চলবে, ঝামেলা শেষ। কিন্তু ওই যেটা বললাম যে ঘরের হিসাব বাজারে মিলে নাই। এখন এই পরিকল্পনাটা এই ক্ষেত্রে সফল হয় নাই। কি কারণে? কারণ হচ্ছে ইরান নিয়ে তাদের হিসাব নিকাশে গড়মিল ছিল। ইরানের যে রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপট, সেই রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করলে কি হয়, তারা কি বলে সেটাকে? তারা বলে সে তার জীবনের সর্বোচ্চ যে প্রত্যাশা, সর্বোচ্চ যে ইচ্ছা, সারা জীবনের যে ইচ্ছা, সেই শাহাদত বরণ করেছে এবং এই শাহাদতের ধারণা কি করে? তাদেরকে উজ্জীবিত করে।
উজ্জীবিত করে, এবং সেখানে যে রাষ্ট্র পরিচালনার সিলসিলা, সেই সিলসিলায় ধর্মীয় নেতা চলে গেলেও এই সিলসিলার কোনো ঘাটতি পড়ে না এবং হয় নাই। এটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে, সিস্টেমে এবং সামাজিকভাবে সংহতিকে আরো দৃঢ় করেছে। আমেরিকা যে একটা পরিকল্পনা করেছিল অভ্যন্তরীণ বিদ্রোহ, সেই অভ্যন্তরীণ বিদ্রোহের দৃশ্যপট উল্টো দিকে মোড় নিয়েছে। বিদ্রোহের পরিবর্তে তারা আরো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে আকাশে মিসাইল উঠছে, কিন্তু মাটিতে মানুষজন রাস্তায় নেমে সরকারের পক্ষে মিছিল করেছে। আমেরিকা এবং ইসরায়েল, এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা, পত্রপত্রিকা, গণমাধ্যম সবকিছু মিলে তারা আহ্বান জানিয়েছিল ইরানের বিদ্রোহীদেরকে, যারা হচ্ছে কয়েক সপ্তাহ আগে একেবারে রাস্তায় নেমে তছনছ করেছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরকে বলছে যে এখনই তো মোক্ষম সময়, আমরা আসছি, তোমরা রাস্তায় নামো, সরকারের বিরুদ্ধে নামো। কিন্তু তারা নামে নেই। নামছে কারা? সরকারের পক্ষে যারা ছিল, যারা আছে তারা। তো এই অবস্থায় কি হয়েছে, তাদের পূর্ব পরিকল্পিত যে একটা পরিস্থিতি তারা পরিকল্পনা করেছিল সেটা বাতিল হয়ে গেছে। এই যে কমান্ডাররা বা জেনারেলরা নিহত হয়েছে, তাদের স্থলে আগে থেকে নির্ধারিত ব্যক্তিদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে এখনো পর্যন্ত কোনো ছেদ পড়েছে এটা দেখা যায়নি। ইরান একদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মাধ্যমে তার কূটনীতি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে এই যে বিপ্লবী রক্ষী বাহিনী, তাদের মাধ্যমে যুদ্ধ অব্যাহত রেখেছে। গতকালকে আমি বলেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের বক্তব্য দিচ্ছেন, সেনাবাহিনী অন্য ধরনের বক্তব্য দিচ্ছে। মনে করা হচ্ছিল যে এটা তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা তাদের পরিকল্পিত একটা সিস্টেম, যে পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক কথাবার্তা বলবে আর সামরিক বাহিনী যুদ্ধের কথা বলবে। অভিযানটি যখন 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে শুরু হয়, তখন আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পনা করেছিল যে এটা একটা স্বল্প মেয়াদে হবে, জাস্ট হচ্ছে মাথাটা, যদি বাংলায় বলি কল্লাটা ছিঁড়ে নেবো, ঝামেলা শেষ, বডিটা পড়ে থাকবো, ওই বডিটাকে আমি অন্য একটা মাথা বসিয়ে দেবো এবং আমার মতো করে কাজ করবে, এবং সেখানে ব্যাপক পরিমাণে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়বে। বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজার এই 2 দিন বন্ধ, শনিবার রবিবার বন্ধ থাকায় কি হবে, প্রাথমিক এই 2 দিনের মধ্যে এমন একটা সামরিক ফলাফল আমেরিকা পাবে যে সোমবার আন্তর্জাতিক বাজার খোলার সময় ইরান সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, পিছু হটেছে, আমেরিকার কথা এসেছে, আলোচনায় বসেছে। এরকম একটা চিত্র তৈরি করার পরিকল্পনা তাদের ছিল, এবং এই চিত্র তৈরি করলে কি হতো, জ্বালানির বাজার, পুঁজিবাজার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে শক্তিশালী একটা মূল্যায়ন নিয়ে ওপেন হতো। আর সেরকম হলে কি হতো, সারা বিশ্বে তাদের জন্য একটা হই হই রই রই রব পড়ে যেত, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। 2রা মার্চ সকাল, সোমবার সকালে প্রথমে খুলেছে এশিয়ার বাজার, তারপরে খুলেছে ইউরোপের বাজার, তারপরে হচ্ছে আমেরিকার বাজার। এই যে বাজার, পুঁজিবাজার খুলেছে, প্রত্যেকটা বাজারে ব্যাপক পরিমাণে পুঁজিবাজারে ধস দেখা গেছে, ব্যাপক পরিমাণে, অর্থাৎ নেতিবাচক অবস্থায় বাজার উন্মুক্ত হয়েছে। আমেরিকার পরিকল্পনা এখানেও হয় নাই। 4 নম্বরে, প্রথম 48 ঘন্টায় উপসাগরীয় অঞ্চলে, অর্থাৎ এই আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটির বিরুদ্ধে প্রায় 8 দফায় 30টির মতো মার্কিন স্থাপনায় আক্রমণ করেছে। এটা স্পষ্ট, মার্কিন স্থাপনায় আক্রমণ করেছে। সেই আক্রমণগুলোতে কি কি ঘটেছে, সেই আক্রমণগুলোতে দুবাইয়ের বিমানবন্দর, সবচেয়ে দুবাইয়ের কথাটা কেন আসে, কারণ হচ্ছে দুবাইকে বলা হতো এই অঞ্চলে সবকিছুর অভয়ারণ্য, সবকিছুর নিশ্চয়তা। তোমার টাকা আছে, তুমি দুবাইয়ে যাও, যত ধরনের আকাম কুকাম সারা বিশ্বে করো, 7 খুন মাপ, তুমি দুবাইয়ে যাও, দুবাই হচ্ছে তোমার জন্য অভয়ারণ্য। কেউ তোমাকে টাচ করবে না, কোনো দেশের পুলিশ তোমাকে ধরবে না, কোনো দেশের হচ্ছে গোয়েন্দা বাহিনী তোমার কাছেও যেতে পারবে না। সেই দুবাইয়ে ইরানের ড্রোন সর্বোচ্চ লাক্সারিয়াস যে সমস্ত হোটেলগুলো আছে, রিসোর্টগুলো আছে, সেগুলোতে পর্যন্ত আক্রমণ করেছে। দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, এই অঞ্চলের সবগুলো দেশের ফ্লাইট বাতিল হয়েছে। এমনকি
আর্থিক যে সমস্ত বড় বড় পুঁজিবাদীরা আছে, যাদের হচ্ছে এই রাজনীতি যুদ্ধ টুদ্ধ এগুলো নিয়ে কোনো কিছু নাই, যে ঝামেলা দেখছি জাস্ট উড়ে চলে যাব, কাম টু দুবাই ইয়া হাবিবি, যারা এসেছিল শুধুমাত্র এটার জন্য, তারা পর্যন্ত দ্রুত এই অঞ্চল ছেড়ে যেতে পারেনি। কারণ হচ্ছে তাদেরও হিসাব ছিল যে আক্রমণটা হবে ইরান, সাথে সাথে হচ্ছে ইরান আর কি, যে কারণে তাদের ওই ধরনের দ্রুত এক্সিটের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু এখন তারা সেখানে আটকা পড়েছে, অঞ্চল ছাড়তে পারেনি। সুতরাং এই সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় যে এখানে সংকট আরো গভীর হচ্ছে। এয়ার মানে বিমান চলাচল, যাত্রীবাহী বিমান চলাচল, এই অঞ্চলের যাত্রীবাহী বিমান চলাচলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা এইভাবে দেখি যে আপনি আপনার মাথায় বিশ্বের গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম কয়েকটা, এই অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম কয়েকটা বিমান কোম্পানির নাম বলেন। ইত্তেহাদ, এমিরেটস, কাতার, তাই না? তারপর হচ্ছে বাহরাইন, সৌদি আরব, এগুলো এরা পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার নিরাপত্তা ছাতা, তারা বলতে হচ্ছে সিকিউরিটি অ্যামব্রেলা। এই যে নিরাপত্তা ছাতা, অর্থাৎ আমি এই মধ্যপ্রাচ্য অঞ্চলকে এমন নিরাপত্তা বেষ্টনী দেব, ভাই তুমি খালি আমার কথায় নাচবা, ইয়া হাবিবি কবা, মাথা ঝুলাবা, আমি যেটা করব সেটাই করবা, ইসরায়েলের সাথে কোনো ঝামেলা করবে না, তোমাকে কেউ টাচ করবে না, সব নিরাপত্তা আমি দেবো। এটাই তো ছিল ট্রাম্পের কথা। ট্রাম্প সৌদি আরবে এসেছে, ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে এসেছে, ট্রাম্প কাতারে এসেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। ট্রাম্প বলছে ভাই তোমার টাকা আছে তুমি দাও, এভাবে এভাবে না বলেছে? আপনারা তো জানেন, শুনেছেন না সেগুলো, আমার আলোচনায় শুনেছেন, বিভিন্নভাবে দেখেছেন। ট্রাম্পের কথা ভাই তোমার টাকা আছে তুমি দাও, নিরাপত্তা আমি দেবো, এটা নিয়ে তোমার চিন্তাই করা লাগবে না। কে তোমার উপর আক্রমণ করবে? কার সাহস আছে আক্রমণ করার? আমি হচ্ছে দুনিয়ার সবচাইতে নিরাপত্তা দেওয়ার জায়গা, আমি যাকে চাই তাকে হচ্ছে জান্নাত দিই, যাকে চাই তাকে হচ্ছে জাহান্নাম দিই, এরকম একটা পরিস্থিতি সে তৈরি করেছিল। কিন্তু তার সেই নিরাপত্তা বেষ্টনী, তার যে সেই মার্কিন সুরক্ষা ছাতা, সেই ছাতা সব দিক দিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে। মার্কিন সুরক্ষা ছাতার নিচে থাকা জিসিসি, গালফ কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই যে আরব রাজতন্ত্রগুলো, যারা তাদের ঘাঁটি এবং সুবিধা দিয়েছিল যুক্তরাষ্ট্রকে, সুবিধা দেওয়ার পেছনে মূল কারণ ছিল কি, যে এই ভৌগোলিক যে পরিস্থিতি এখানে, সেটাকে আমেরিকা তার মতো করে চালাক, কোনো সমস্যা নাই, তার মতো করে সে গোয়েন্দা সংগ্রহ কেন্দ্র হিসেবে এই ঘাঁটিগুলোকে ব্যবহার করুক, তাতেও সমস্যা নেই, আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাটা দিক। নিরাপত্তা কয় দিক থেকে? 3 দিক থেকে। একটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, যে আমার অর্থনীতিতে কখনোই কোনোভাবেই হচ্ছে টালমাটাল হবে না। বিভিন্ন দেশ আছে দেখবেন যে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো একটা ঝামেলা হলেই তাদের অর্থনীতি হচ্ছে টালমাটাল হয়ে যায়, ডলারের কাছে তাদের অর্থনীতি হচ্ছে দুর্বল হয়ে যায়। কিন্তু এই আরব দেশগুলোর অর্থনীতি কোনো সময় দুর্বল কেন? আমেরিকার কথা হচ্ছে আমি তোমাকে অর্থনৈতিক নিশ্চয়তা দেবো। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক নিশ্চয়তা দেবো। ভাই তুমি হচ্ছে কি বলে, তুমি রাজতন্ত্র চালাও আর তুমি সেখানে হচ্ছে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করো, তুমি যা করো কোনো সমস্যা নাই, তুমি ক্ষমতায় থাকবা সেটা আমি নিশ্চিত করব। আরেকটা হচ্ছে নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, তোমার উপরে কেউ টাচ তো দূরের কথা, তোমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। সেখানে কি গেল, এই দেশগুলো প্রথমবারের মতো স্পষ্টভাবে উপলব্ধি করলো যে আমেরিকার এই ঘাঁটিগুলো তাদের এই 3 ধরনের নিরাপত্তার কোনোটার জন্যই না, বরং শুধুমাত্র এবং একমাত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য, ইসরায়েলের নিরাপত্তার জন্য। এটা তারা স্পষ্টভাবে দেখলো। এরপরে আরেকটা হচ্ছে এই যে 2রা মার্চ কুয়েতে ভুলবশত 3টা মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার যে ঘটনা, সেই ঘটনাটা কি বোঝালো? সেই ঘটনাটা বোঝালো যে এই উপসাগরীয় অঞ্চলে সে যে বিশাল টাইপের একটা চেইন অফ কমান্ড এবং পুরো সিস্টেমটাকে তার নিরাপদ এবং একেবারে নিখুঁত ভাবে তৈরি করেছে বলে যেই জিনিসটা এতদিন ধরে খাইয়েছিল, সেটা আসলে সঠিক না। এই উপসাগরীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা কমান্ড, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই 3টাতেই বিশৃঙ্খলা আছে, এই 3টাতেই বিশৃঙ্খল অবস্থা প্রকাশ পেয়েছে। যুদ্ধ বিমান উড়াচ্ছে এক পক্ষ, এক গ্রুপ,
আর এক গ্রুপ সেই যুদ্ধ বিমানকে শত্রু যুদ্ধ বিমান মনে করে সেখানে মিসাইল মেরেছে। তার মানে হচ্ছে তাদের নিজেদের মধ্যেই সমন্বয়ের অভাব আছে। এটাকে যদি অন্যভাবে বলি যে উপসাগরীয় প্রতিরক্ষা কাঠামো যেটা আমেরিকা তৈরি করেছিল সেটা খণ্ডিত হয়েছে এবং আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র পুরোপুরি সমন্বিত নয়। এরপরেরটা আরো বড় যে ঘটনা সেটা হচ্ছে কি, উপসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো এই যুদ্ধ শুরু হওয়ার পরে কি হয়েছিল, স্কাইলাইট নামে একটা ট্যাঙ্কার মার্চের 1 তারিখ ডুবে যায়, আক্রমণ করা হয়। এবং ঠিক একই দিন আমেরিকার ওই যেটা বললাম যে ইউএসএস লিঙ্কন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু এই হামলাটা মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ হচ্ছে এই হামলার পর 4টা ড্রোন দিয়ে হামলা করেছিল, ব্যর্থ হয়েছে, কিন্তু এই হামলার পর কি করতে হয়েছে, বিমানবাহী রণতরীটি এবং তার আশেপাশে থাকা যে হচ্ছে ব্যাপক পরিমাণে স্ট্রাইক ফোর্স যেটা বলে অনেকগুলো যুদ্ধ বিমান, তারা সহ পুরোপুরি তারা কি করেছে, আরো নিরাপদ জলসীমায় চলে গেছে, দক্ষিণ দিকে সরে গেছে। আবার এই স্কাইলাইট জাহাজের আক্রমণের পরও আরো 4টা জাহাজে আক্রমণ করা হয়েছে। এটা আমাদেরকে কি মনে করিয়ে দেয়, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় 1980-র দশকে যে ট্যাঙ্কার যুদ্ধ সেই ট্যাঙ্কার যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এই ট্যাঙ্কার যুদ্ধ কি ঘটে, ট্যাঙ্কার যুদ্ধ হলে অর্থাৎ আপনি যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিবেন এবং সেখানে এই যুদ্ধ জাহাজগুলোকে, এই তেলবাহী জাহাজগুলোকে আপনি যখন আক্রমণ করবেন তখন কি হয়, অনেকগুলো ঘটনা ঘটে যেটা এই যুদ্ধের সাথে সম্পৃক্ত না। সিম্পল হিসাব, যুদ্ধের সাথে সম্পৃক্ত না। 1 নম্বর হচ্ছে এই অঞ্চল থেকে কোনো জাহাজ সামনে যাবে না, আগাবে না। কেন আগাবে না জানেন? কারণ হচ্ছে একটা পণ্যবাহী জাহাজ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই পণ্যবাহী জাহাজকে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাগুলোর কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত ব্রিটেন থেকে পরিচালিত হয়। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি ওই জাহাজকে ইন্স্যুরেন্স না দেয়, জাহাজ চলাচল করতে পারে না। ইন্স্যুরেন্স হচ্ছে যে ভাই তোমার জাহাজে যত পণ্য আছে, যত মাল আছে, এই সবগুলোর দায়িত্ব আমি নিলাম, তুমি আমাকে কিছু টাকা দিবা। যেমন ধরেন লাইফ ইন্স্যুরেন্স কি হয়, যে ভাই তোমার লাইফের দায়িত্ব আমি নিলাম, তুমি মাসে মাসে আমাকে হচ্ছে টাকা দেবে, অল্প কিছু টাকা দেবে। এটা কেন করে? এটা করে কারণ হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি জানে যে আমি যদি ইন্স্যুরেন্স করি হয়তো 2 জন মারা যাবে, কিন্তু 2 লাখ মানুষের কাছ থেকে আমি টাকা পাবো, ব্যাপক পরিমাণে টাকা পাবো। এবং ইন্স্যুরেন্স কোম্পানির এই ইন্স্যুরেন্স গুলো করার ক্ষেত্রে অনেকগুলো হিসাব নিকাশ থাকে। আপনার মানে লেটেস্ট হচ্ছে আপনার শরীর চেক করবে, আপনার বড় ধরনের কোনো অসুখ বিসুখ আছে কিনা, আপনার হচ্ছে ক্রনিক্যাল কোনো অসুখ বিসুখ আছে কিনা, সেগুলো দেখে যখন দেখবে যে আপনি সুস্থ সবল একটা মানুষ, বলবে ঠিক আছে আপনাকে আমি ইন্স্যুরেন্স দিলাম। গাড়ির ইন্স্যুরেন্স গুলো যেভাবে হয় যে আপনার গাড়ি যদি হচ্ছে ভালো থাকে, একেবারে নতুন থাকে, তখন লুফে নেয় যে আসো তোমাকে আমি ইন্স্যুরেন্স দেবো। আপনার গাড়ি যদি বেশি দিনের থাকে, আপনার গাড়িতে যদি হচ্ছে কোনো সমস্যা থাকে, না ভাই এই ইন্স্যুরেন্স আমি দেবো না, এরকম একটা অবস্থা। তো এই যে পণ্যবাহী জাহাজগুলো, এই পণ্যবাহী জাহাজগুলোর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা ইন্স্যুরেন্স ইস্যু করবে না। কারণ হচ্ছে এখানে একটা জাহাজ ডুবে যাওয়া মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইন্স্যুরেন্স। তো সে একটা জাহাজের জন্য ধরেন ইন্স্যুরেন্স নেয় হচ্ছে কথার কথা 1 কোটি টাকার একটা জাহাজের জন্য সে ইন্স্যুরেন্স নিল 2 লাখ টাকা। এখন এই ক্ষেত্রে সে বলবে যে না ভাই আমি তোমাকে ইন্স্যুরেন্স দেবো না, অথবা তোমাকে আমি ইন্স্যুরেন্স দেবো কিন্তু অনেক বেশি, কারণ রিস্ক বেশি হলে ইন্স্যুরেন্সের খরচ বেশি। তো যেই জাহাজটা পণ্য পরিবহনের জন্য খরচ করতো কথার কথা $2,000, $2,500, $5,000 একটা ট্যাঙ্ক, এই একটা কন্টেইনারের জন্য, সেখানে যদি আপনার একটা কন্টেইনারের জন্য খরচ হয় $10,000, আপনি ওই কন্টেইনার নিয়ে এসে ব্যবসা তো করতেই পারবেন না, দাম আরো অনেক বাড়বে। আর যদি জাহাজ ইন্স্যুরেন্স না পায়, জাহাজগুলো যাবে না। সিম্পল বোঝানোর চেষ্টা করছি, এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, যদি কোনোদিন সময় পাই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে এই মানে নৌপথের এই ইন্স্যুরেন্সের বিষয়টি। এখন গেল এটা। দ্বিতীয়টা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে যেটা হয়, যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে জাহাজ ট্র্যাকিং তথ্য এবং বাজারের সূত্রে দেখা গেছে যে হরমুজ থেকে বহু ট্যাঙ্কার এবং এলএনজি জাহাজ অপেক্ষমান আছে, তারা যাচ্ছে না। উপসাগর থেকে এশীয় দেশে, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে অপরিশোধিত তেলের যে প্রবাহ সেটা গুরুতরভাবে সেটাতে বিঘ্ন ঘটেছে। কাতার থেকে ইউরোপ মুখী অনেক এলএনজি বাহিত জাহাজ যাচ্ছে না।
অন্যদিকে ইউরোপের দুইটা বৃহত্তম কন্টেইনার অপারেটর, একটা হচ্ছে হাপাগ্লয়েড আর একটা হচ্ছে এমএসসি, তারা তাদের এই উপসাগরীয় অঞ্চলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে। মানে তাদের কথা হচ্ছে আমরা এখানে কোনো জাহাজ পরিচালনা করব না, সবচাইতে বড় জাহাজ পরিচালনাকারী কোম্পানি। এখন এটাতে কি হবে? এটাতে হচ্ছে আপনার এই ফিজিক্যাল সরবরাহ যখন সংকটের মুখে পড়বে, ফিজিক্যাল সরবরাহ সংকটের আগেই আসে অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে। তেল গ্যাসের উপরে নির্ভর করে প্রায় বর্তমানে সবকিছু। সেই তেল গ্যাসের দাম যখন বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। তেল গ্যাসের দাম না, শুধুমাত্র তেল গ্যাসের সরবরাহ যখন কমবে, কোন কোন জায়গায় গিয়ে এটা আঘাত করবে চিন্তা করতে পারেন? তেল গ্যাসের সরবরাহ, বাংলাদেশের হিসাব করি, তেল গ্যাসের সরবরাহ যদি কমে, আপনি এই মধ্যপ্রাচ্য থেকে এলএনজি নিতে পারছেন না। আপনার বাসায় এলএনজি, আপনার বাসায় যে হচ্ছে সিলিন্ডারের গ্যাস, সেই সিলিন্ডার গ্যাস কিছুদিন আগে থেকেই তো বাংলাদেশের বাজার হচ্ছে, পাওয়া যাচ্ছে না, দাম বাড়ছে, আর কিছুদিন পরে আরো কঠিন হবে। সিলিন্ডারের গ্যাস যখন হচ্ছে বাসায় বন্ধ হবে, তারপরে আপনি পাবেন না হচ্ছে গাড়ির জন্য গ্যাস। গাড়ির জন্য আপনার হচ্ছে গ্যাসের স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। গ্যাস স্টেশন 6 ঘন্টা চলবে, বাকি 6 ঘন্টা চলবে না। গ্যাস বন্ধ হলে ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো চলবে না, কলকারখানা চলবে না। কলকারখানা না চললে কি হবে? গার্মেন্টস চলবে না। আপনি গার্মেন্টস শিল্প হচ্ছে ধসের মুখে পড়বে। মানে এটা কত দিকে যে যেতে পারে এটার কোনো হিসাব নাই, যদি হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস পুরোপুরি হচ্ছে এই হরমুজ প্রণালী বন্ধ থাকে। এটা তো বাংলাদেশের জাস্ট হচ্ছে আমরা বাংলাদেশি সহজে বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এটাকে আপনি সব দেশের সাথে উদাহরণ দিয়ে বোঝাতে পারেন। আমি গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে বিশ্বের বড় বড় যে সমস্ত দেশগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, চীন, তারপর জাপান, আমেরিকা, রাশিয়া, ভারত, এই দেশগুলো সবচেয়ে বেশি তেল গ্যাস নেয় এই অঞ্চল থেকে। তো এই দেশগুলো হচ্ছে বিশ্বের খাদ্য ভাণ্ডার। তো এরা যদি ধাক্কায় পড়ে, সারা বিশ্ব এই ধাক্কার থেকে বাঁচতে পারবে না। এরপরে আরেকটা বড় সমস্যা অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত শুরু হয়নি। সেটা কি? সেটা হচ্ছে বাব আল মান্দেব তো জানেন, লোহিত সাগর থেকে বের হওয়ার যে মুখটা, যেই মুখটার এক অংশে হচ্ছে সোমালিয়া আর এক অংশ হচ্ছে ইয়েমেন, সেখানে যদি আবার ইয়েমেনের হুথিরা জাহাজে আক্রমণ করা শুরু করে, তাহলে এই হরমুজ প্রণালীর সাথে সাথে এই যে পণ্যবাহী জাহাজের সংকটটা আরো বড় হবে। হুথিরা যদি আগামী দিনে কোনো জাহাজ 2-4টা ডুবিয়ে দেয়, তাহলে কি অবস্থাটা হবে চিন্তা করেন। সুতরাং এখানে সংক্ষেপে আমরা যেটা বলতে পারি যে এই যুদ্ধের সবচাইতে বড় ধাক্কাটা আসবে হচ্ছে এই জ্বালানি ফ্রন্টে, এই পণ্য সরবরাহের ফ্রন্টে, এই যে সাপ্লাই চেইনের ফ্রন্টে। সুতরাং উপসাগরীয় দেশগুলো, এই দেশগুলো যার উপরে ভরসা করে তাদের পুরো সিস্টেম দাঁড় করিয়েছিল, সেই তাদের নিরাপত্তা দিতে পারছে না। সুতরাং তাদের অবকাঠামো এবং জ্বালানি উৎপাদন স্থাপনায় যদি আঘাত আসে, এই সংঘাত বৈশ্বিক সব অর্থনৈতিক সীমারেখায় নিয়ে আঘাত করবে। যেমন ধরুন সৌদি আরবের আরামকো, এই আরামকোর যে রাস্তানুরা টার্মিনাল, এই টার্মিনালে আঘাত করেছে একটু আগে যেটা বললাম, ইরানের ড্রোন। এখন এই আরামকোর আরো বড় বড় যে সমস্ত হচ্ছে রিফাইনারি আছে, সেগুলোতে যদি ইরানের ড্রোন আঘাত করে, এই যে রাস্তানুরাতে আঘাত করার পরে তারা বলছে যে রাস্তানুরাত থেকে তাদের হচ্ছে কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে। তো এরকম যদি আঘাত হয়, তারা বন্ধ করে দিবে কার্যক্রম। কাতার এনার্জি বলছে যে কাতার এনার্জির অনেকগুলো কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে। সুতরাং এই যে চ্যালেঞ্জগুলো আগে থেকে পুরোপুরি হিসাব করে নাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছে যে ইরান যারা পরিচালনা করে এরা হচ্ছে মোল্লারা, এরা হচ্ছে মানে ধর্মীয় নেতা, এদের আসলে দিন দুনিয়ার কোনো জ্ঞান নাই। এটা আমাদের দেশেও বিভিন্ন সময় এটা করা হয়, মোল্লারা এরা ধর্মীয় নেতা, এদের কি এত কিছু আছে নাকি, এরা কি বোঝে নাকি কিছু? এই যে তাচ্ছিল্য, দেখা যায় যে আসলে পাল্টা দিক থেকে তাদের হিসাবেই অনেক গরমিল গেল এটা। এরপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কি করতেছে? 2টা কাজ করতেছে। একটা হচ্ছে আক্রমণ,
আর একটা হচ্ছে নিজেকে রক্ষা। এখন এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ আর প্রতিরক্ষা এই দুটোই হচ্ছে ব্যাপক পরিমাণে ব্যয়বহুল, ইরানের সাথে যদি তুলনা করা হয় ব্যাপক পরিমাণে ব্যয়বহুল। এখন তাদের এই ব্যাপক পরিমাণে ব্যয়বহুল কাজটা করতে গিয়ে তারা কতদিন পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে পারবে, যেহেতু তারা শুরু থেকেই একটা জিনিস নির্ধারণ করে রেখেছিল যে আমরা এটা ব্যয়বহুল এবং সংবেদনশীল হওয়ার কারণে এই সংবেদনশীল অস্ত্রগুলো দ্রুত খরচ করার কারণে তারা অল্প দিনের মধ্যে হচ্ছে যুদ্ধটা শেষ করতে চেয়েছে। শুরু থেকেই কিন্তু বলেছিল, পররাষ্ট্রমন্ত্রী শুরু থেকেই বলেছিল যে আমরা পিছন থেকে অনেক শিক্ষা নিয়েছি, আমরা অনেক দেশে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ চালিয়েছি এবং সেগুলো থেকে আমাদের কোনো লাভ হয়নি বরং আরো ক্ষতি হয়েছে। সুতরাং আমরা যুদ্ধ তো চালাবো, যুদ্ধ করবো না এটা না, কিন্তু আমরা যুদ্ধে পিছন থেকে শিক্ষা নিয়ে এমন ভাবে যুদ্ধ পরিচালনা করবো যে অল্প দিনের মধ্যে আমরা ফলাফল নিয়ে আসবো, যেটা আমরা ভেনেজুয়েলাতে পেয়েছি। ভেনেজুয়েলার ফলাফল তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তারা আসলে পিছন থেকে কোনো শিক্ষা নেয়নি। এখন এই যে অস্ত্রের ব্যাপক পরিমাণে খরচ বাড়ছে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে পরিস্থিতি তত সংকটাপন্ন হবে, এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউকনদের একজন কিছুদিন আগে বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যে তাদের টমাহক, তারপরে হচ্ছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং F-35 যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের সাথে সম্পৃক্ত যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করে, এগুলো তো দেদারসে হচ্ছে ইরানের শাহেদ ড্রোনের মতো হচ্ছে হাজার হাজার, বা ইরানের মিসাইলের মতো লক্ষ লক্ষ উৎপাদন করতে পারে না, উৎপাদন করা সম্ভব না। তো তারা ইরানের ড্রোনকে মানে ঠেকানোর জন্য তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে 10টা-15টা হচ্ছে মিসাইল মারতেছে একটা ড্রোন ঠেকানোর জন্য। যে পরিমাণে তারা খরচ করতেছে, তারা মনে করতেছে অল্প কয়েকদিনের মধ্যে আমরা সবকিছু শেষ করে ফেলবো। এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই অস্ত্র সংকটেও তারা পড়তে পারে। আরেকটা ঝুঁকি কোন দিকে? যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দিকে। ট্রাম্প প্রথম দিন মোটামুটি ড্যান্স করা শুরু করেছিল যে আমি হচ্ছে এবছরের শেষে যে নির্বাচনটা আমেরিকায় আছে সেই নির্বাচনে আমি মোটামুটি কি বলে অন্তর্বর্তী নির্বাচন অথবা হচ্ছে মিড টার্ম নির্বাচন, সেই নির্বাচনে আমি যতগুলো সিট পাবো তার চেয়ে বেশি সিট পাবো, কারণ আমরা 40 বছর ধরে যাকে হচ্ছে সবচাইতে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করে আসি তাকেই তো শেষ করে দিয়েছি, আমি তো সফল। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তার সেই রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়বে। স্বল্প এবং সীমিত অভিযানের প্রত্যাশা এটা যদি দীর্ঘস্থায়ী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ নেয় তবে ওয়াশিংটনে গুরুতর রাজনৈতিক পরিণতি হতে পারে এবং প্রেসিডেন্টের জন্য এটার অপূরণীয় ক্ষতি হতে পারে। ট্রাম্প এই 1 মার্চ তার মার লাগো থেকে রাজধানীতে ফেরার সময় সাংবাদিকদেরকে তিনি কিন্তু কোনো ধরনের বক্তব্য দেন নাই। আপনারা জানেন যে ট্রাম্প যখন হচ্ছে তার বিমানে চড়ে হাই হ্যালো বলে, তারপরে সাংবাদিকরা প্রশ্ন করলে সেটার উত্তর দেয়, অনেক সময় মজা করে উত্তর দেয় এবং খুব চমৎকারভাবে কিছু কথা বলে। এবার কিন্তু সে সেটা করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে সাংবাদিকরা তাকে এই যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে এখনো নাই। এজন্য দেখবেন যে ট্রাম্প কি করে, তার ভিডিও বার্তা ছাড়ে। এর আগে কি হতো, কোন একটা ঘটনা হলেই সাংবাদিকদেরকে ডাকতো, আসো তোমরা প্রশ্ন করো, আমি কারে 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 হচ্ছে বাছাই করবো, সেটা আমার ব্যাপার, প্রশ্ন করো, লাইভ কি বলে প্রেস ব্রিফিং। কিন্তু এই ঘটনা শুরু হওয়ার পরে এখনো পর্যন্ত সবগুলো হচ্ছে ভিডিও বার্তা শেয়ার করেছে, নেতানিয়াহু ভিডিও বার্তা শেয়ার করেছে। এখন এই যে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাপস্টাইন নথি। আমরা কি বলেছিলাম যে অ্যাপস্টাইন নথিগুলো বা অ্যাপস্টাইন তথ্যগুলো ফাঁস করার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল ট্রাম্পকে চাপে রেখে ইরানের উপরে আক্রমণ করানো, এবং ইসরায়েল ট্রাম্পকে এভাবে কনভিন্স করেছিল যে ভাই তোমার এই অ্যাপস্টাইন নথি সামনে আসবে না, আর তুমি ইরানে জাস্ট হচ্ছে সফলতা নিয়ে আসো, সব ঢেকে যাবে। কিন্তু ইরানে যদি সফলতা না নিয়ে আসতে পারে তাহলে এই অ্যাপস্টাইন নথি আরো বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে আমেরিকার জন্য, আমেরিকার রাষ্ট্রপতির জন্য। আরেকটা হচ্ছে যেভাবে মার্কিন সৈন্য নিহত হওয়া শুরু হয়েছে, যদি এই সংখ্যাটা আরো বাড়ে তাহলে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনমতকে
উস্কে দিতে পারে এই ঘটনা। এরপরে আরেকটা বিষয় ছিল কি, যে ইরানে গণবিদ্রোহ শুরু করা, তাই না? আমেরিকা এবং ইসরায়েল মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তো বলছি, এই ইরানের জনগণ তোমরা আমাকে রাখছো, আমি তোমাদের উদ্ধারকর্তা হিসেবে আসছি, তোমরা আমাকে আলিঙ্গন করে নাও, এরকম একটা অবস্থা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিশ্চিতভাবেই ইরানে গণবিদ্রোহ শুরু হবে, এবং যদি সেটা শুরু হয় তাহলে কি হবে? রক্তারক্তি হবে, কিন্তু সস্তা রক্ত, ইরানের মানুষের সস্তা রক্ত, এই সস্তা রক্ত ঝরুক, আমি সেখানে আমার সফলতা নিয়ে আসবো। এবং সেইখানে কি ছিল, যে ইরানে এই কুর্দি, বিশেষ করে পিএকে যেটা আছে এবং আরো কিছু কুর্দি সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে ব্যবহার করবে। একইভাবে ইরাকে অবস্থিত ইরান কুর্দিস্তান রাজনৈতিক শক্তিগুলোর যে জোট, যারা কুর্দিস্তানের স্বায়ত্ত শাসন চায়, তাদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে, ইরানের সরকারের বিরুদ্ধে, ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রামে নামাবে। এই গোষ্ঠীর মধ্যে আছে পিকেকে, পিওয়াইডি, পিওয়াইজি, পিজেকে, এরা আছে। এবং এদের সাথে ইরানের সরকারের যে সম্পর্ক খুব ভালো ছিল সেরকম না। কিন্তু এখানে বড় বিষয়টা হচ্ছে যে ইসরায়েল বিমান আক্রমণ করে, ইরানে আক্রমণ করে, এই যে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে, ইরাকে যে আক্রমণগুলো করেছে, এবং ইরানে এখনো পর্যন্ত একটা গণবিদ্রোহ চালু করতে পারে নাই, ইরানের সরকারের মধ্যে ভাঙন ধরাতে পারে নাই। এ কারণে ওখানে থাকা কুর্দি গোষ্ঠীগুলো ইরানের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাচ্ছে না এই মুহূর্তে। যদি এখন আমরা একটা সারসংক্ষেপে আসি এবং 3 দিনের শেষে সামগ্রিক চিত্রটাকে সেটা বলার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে প্রাথমিক আমেরিকা এবং ইসরায়েলের যে প্রাথমিক কৌশলগত চমক ছিল, অবশ্যই প্রাথমিক কৌশলগত একটা চমক ছিল, টাস টাস করে একেবারে সবাইকে মেরে ফেললো, সেটা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভাঙতে পারেনি বা ভেঙে পড়েনি। জনগণ বিদ্রোহ করেনি, বিদ্রোহের বদলে তারা সরকারের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। ইরানের কমান্ড কাঠামো বা চেইন অফ কমান্ড ভেঙে পড়েনি, সেটা বজায় রয়েছে। পাল্টা জবাব দিতে পারবে না বলে যে ধারণাটা করা হয়েছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা এখনো পর্যন্ত ইরান অক্ষুণ্ণ রেখেছে। ইরানের শাসন ব্যবস্থায় যে পরিবর্তনের কথা এতদিন ধরে আমেরিকা বলে আসছে, আমেরিকার ট্রাম্পও বলছে যে আমরা এমন মানুষগুলোকে হত্যা করেছি যে বর্তমানে এরা যাকে বসাবে সেও নিহত হয়ে গেছে, তারপরে যাকে বসাবে সেও নিহত হয়ে গেছে, সুতরাং এরা খুঁজেই পাচ্ছে না যে কাকে বসাবে, এরকম একটা অবস্থা। কিন্তু তারা দেখা যাচ্ছে যে তাদের চেইন অফ কমান্ড এখনো পর্যন্ত সিরিয়াসলি কাজ করছে। সুতরাং এই শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া যে অভিযান বা যে আক্রমণ, সেই আক্রমণ এখন সামরিক সংঘাতের গণ্ডি ছড়িয়ে এই পুরো অঞ্চলে মনস্তাত্ত্বিক একটা মধ্যে নিয়ে যাচ্ছে, যেখানে জ্বালানি নিরাপত্তা সবচাইতে বড় হুমকিতে পড়তে যাচ্ছে। আরেকটা কি, জ্বালানি নিরাপত্তা যখন হুমকিতে পড়বে, যুদ্ধ যখন দীর্ঘায়িত হবে, তখন আস্তে আস্তে দেখা যাবে এই অঞ্চলটা হয়ে যাবে পরাশক্তিগুলোর প্রতিযোগিতার অঞ্চল। পরাশক্তি বলতে কি, তখন দৃশ্যপটে ফুটে উঠবে চীন এবং রাশিয়া। সুতরাং এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে কি হবে, মহাশক্তির মধ্যে ভাঙন ধরার সম্ভাবনা আছে। সেই ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? ইরান ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই, ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে মিত্র উপসাগরীয় আরব দেশগুলো ছিল, যারা কাম টু হাবিবি, কাম টু দুবাইয়া হাবিবি, যারা ছিল পুরোপুরি সবকিছু ধরা ছোঁয়ার বাইরে, যাদের মসনদ কেউ কোনোদিন টান দিতে পারেনি, যাদের মসনদে কেউ ধাক্কা দিতে পারেনি, তারাও এখানে সংকটে পড়বে। এখন এই মুহূর্তে এই সংঘাত থামানোর একমাত্র রাজনৈতিক সদিচ্ছা ট্রাম্পের হাতে। ট্রাম্প যদি চায় সংঘাত থামাতে পারে, সে যদি বলে যে না, ইরানের সাথে আমি সমঝোতায় আসবো, ইরানের উপরে কোনো ধরনের ঝামেলা করব না, ইরানের বর্তমান যে রেজিম আছে সেই রেজিমকেই আমরা মেনে নিব, এবং ইরানের সাথে একটা সমঝোতায় এই অঞ্চলের সবগুলো দেশ নিয়ে আমরা বসবো, তাহলে সম্ভব।
কিন্তু ট্রাম্প এখন যেই খেলাটা খেলছে, ট্রাম্প কিন্তু আজকে সেটার একটা ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলছে যে আরব দেশগুলো এখন নিজেরাই স্বেচ্ছায় আমাদের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়। সে বলছে শুরুর দিকে আরব দেশগুলো কিছুটা হচ্ছে একটু পিছু টানছিল যে না এটা দরকার নাই, এখানে যুদ্ধ করার দরকার নাই এবং এইরকম একটা সমস্যা ফেলার দরকার নাই, এরকম যে কথাগুলো ছিল, এখন আরব দেশগুলো নিজেরাই উদ্বুদ্ধ হয়ে আমাকে বলছে যে আসো আমরা একত্রে যুদ্ধ করি। কারণটা কি? কারণ হচ্ছে আরব দেশগুলোতে ট্রাম্পের পরিকল্পনা বা ট্রাম্পের যে হচ্ছে কূটনীতি, সেই কূটনীতিতে যেটা হয়েছে, আরব দেশগুলো দেখছে যে ইরান এখন শুধুমাত্র মার্কিন ঘাঁটি না, এর বাইরে আরব দেশগুলোতেও আক্রমণ করেছে, আরব দেশের বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে। আরব দেশের জনগণের কাছে এখন তারা হচ্ছে জবাব দিতে পারছে না। যে জনগণকে তারা দেখিয়েছে যে তোমরা আমার আমার কি বলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোনো সময় কথা বলবা না, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোনো সময় ক্রিটিসাইজ করবে না, সমালোচনা করবে না, তোমার শান্তি আমি দেবো, তোমার নিশ্চয়তা আমি, তুমি খাবা দাবা, ঘুরবা, আনন্দ করবা, ফুর্তি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, এর বাইরে তোমার কিছু দরকার নাই, তোমার সব নিরাপত্তা আমি দেবো। এখন সেই জনগণ বলছে ভাই আমার নিরাপত্তা কোথায়? যখন এটা বলছে তখন এই আরব দেশগুলো তখন ট্রাম্পের সাথে বলছে যে ঠিক আছে আমার তো দেখাতে হবে যে আমি নিরাপত্তা, সুতরাং আসো। এটাও হচ্ছে ট্রাম্পের একটা খেলা। তো লবি এবং নিউকনরা যারা এই যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে ওই যে লিন্ডসে, সিনেটর লিন্ডসে। সে তো এখন মহা খুশি, আর ট্রাম্প একটা কাজ করেছে, আমি ব্যাপক পরিমাণে হচ্ছে মানে ইসরায়েলের লবির জন্য যারা কাজ করেছে। এখন এখানে বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে পুঁজি, অর্থনৈতিক পুঁজি, মানে হচ্ছে সম্পদের কুক্ষিগত করে রাখা যারা রেখেছে, তাদের জন্য কোনো রাষ্ট্র নাই, তাদের জন্য কোনো পতাকাও নাই, তাদের জন্য বড় জিনিস হচ্ছে জুয়ার টেবিল। তারা কোনো এক জায়গা যখন আক্রমণ হয়, কোনো এক জায়গা যখন নিরাপত্তাহীনতায় পড়ে, তখন তারা জুয়ার টেবিলে বসে হিসেব করে যে আমি কোন দিকে দৌড় দিলে, কোনটায় করলে হচ্ছে আমার টাকাটা বাড়বে। সুতরাং এই অবস্থায় এই মধ্যপ্রাচ্য থেকে অর্থনৈতিক একটা বড় পুঁজি হয়তোবা বাইরে চলে যেতে পারে। পরিস্থিতিতে যদি যুদ্ধ দীর্ঘমেয়াদে চলে এবং ইরানের জনগণ যদি ইরানের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটার পাশে একেবারে লৌহ মজবুত হয়ে হচ্ছে লৌহ প্রাচীরের মতো যদি দাঁড়ায়, এবং ইরানের বর্তমান যে রাজনৈতিক এবং সামরিক শীর্ষ কর্মকর্তারা আছে তারা যদি বিচক্ষণতার সাথে এই যুদ্ধকে পরিচালিত করে, তাহলে এই যতগুলো বিশৃঙ্খল পরিস্থিতি দেখালাম এটা আরো ভয়াবহ হবে। আর এই ভয়াবহতা যত বাড়বে ততই হচ্ছে এই পশ্চিমা জোটে বিশৃঙ্খলতা দেখা দেবে, ভাঙন ধরবে।